এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়। দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে সংবাদ সম্মেলনের পরে বিএনপি অভিযোগ তুলেছে যে স্বার্থবিরোধী চুক্তি হয়েছে এবং দেশ বিক্রির কথাও বলছে। আপনি আসলে যদি বিস্তারিত জানাতেন। এমদাদ, আসলে ভারতে পরপর 2 দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করেছেন একই মাসে, এবং এই সফরটি নিয়ে কিন্তু দেশে বিদেশে নানান ধরনের আলোচনা চলছে। বিশেষ করে বিরোধী শিবির, রাজনৈতিক শিবির থেকে এই সফরের প্রাপ্তি অপ্রাপ্তি ব্যবচ্ছেদ করে বলা হচ্ছে যে আসলে এখানে সরকার দেশের জন্য খুব একটা কিছু বয়ে আনতে পারেননি। সেগুলো নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মূলত আপনারা প্রতিবেদনে দেখেছেন কিছু অংশ তার বক্তব্যের। এর পাশাপাশি আমরা যদি একটু বিশ্লেষণ করি প্রধানমন্ত্রীর বক্তব্য, তাহলে আমরা দেখতে পাই যে আসলে কোন মানদণ্ডে দেশ বিক্রি হয়েছে সেই জবাব তিনি রাজনৈতিক শিবির থেকে বা যারা সমালোচনা করছেন তাদের কাছ থেকে তিনি পাল্টা জবাব চেয়েছেন যে আসলে কোন মানদণ্ডে দেশ বিক্রি করা হয়েছে। এবং এর পাশাপাশি ভারতের আসলে আজ্ঞাবহ দাসের মতো ছিল বিগত রাজনৈতিক নেতৃত্বগুলো, সেই প্রসঙ্গও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আপনারা প্রতিবেদনে নিশ্চয়ই সেটি খেয়াল করেছেন যে বিগত সময়ে যারা সরকারে ছিলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এমনকি সেই প্রসঙ্গও তিনি টেনেছেন যে আসলে তারাই বরঞ্চ ভারতের মুখাপেক্ষী হয়েছিলেন, সেই প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেছেন। এর পাশাপাশি ভারতের সঙ্গে রেল করিডোর শেয়ার করার ফলে ভারতের কিছু রেল অবকাঠামো বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের রেল অবকাঠামোগুলো ভারতীয়দের জন্য ব্যবহারের যে পথটি উন্মুক্ত হচ্ছে সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। সেই বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কর্মীরা তুলে ধরেছিলেন প্রশ্ন আকারে। প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে রেল করিডোর যদি উন্মুক্ত করা হয় তাহলে আর্থসামাজিক প্রেক্ষাপটে দুই দেশের জনগণই আসলে উপকৃত হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি দেশের উদাহরণ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সেগুলোতে আসলে বর্ডার খুব একটা অনুভব করা যায় না, তাহলে সেই দেশগুলোর কি সার্বভৌমত্ব নাই হয়ে গেছে, সেই প্রশ্নও কিন্তু সরকার প্রধানের তরফ থেকে এসেছে। এর পাশাপাশি তিস্তা নিয়ে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত যে বৈঠকগুলি হয়েছে বা দুই দেশের সরকার প্রধানের বৈঠক একসঙ্গে হলেই ঢাকা নয়াদিল্লির এই কূটনৈতিক পর্যায়ের বৈঠকে কিন্তু সবসময়ই আলোচিত হয় বা প্রাধান্যে থাকে বা একটা চাহিদার শীর্ষে থাকে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি। সেটি নিয়েও আলোচনা হয়েছে। তিস্তা নিয়ে ভারতের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে রাজনীতি চলছে। আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আসলে মতবিভেদ, সেই মতবিভেদের একরকম বলি হতে চলেছে বাংলাদেশ। সেই আসলে সময়টি নিশ্চয়ই সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই সরকার নিশ্চয়ই সেই জল্পনা কল্পনা বা সেই যে এক ধরনের একটি অমীমাংসিত বিষয়, সেটির মীমাংসা নিশ্চয়ই তারা টানতে চান। সে কারণেই ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি এই তিস্তার পানি বন্টন নিয়ে, সেটি নিয়ে বাংলাদেশ মাথা ঘামাতে চায় না, সরকার প্রধান সেটি বক্তব্যে স্পষ্ট করেছেন। এর পাশাপাশি তিনি দিল্লিতে গিয়েও মমতা ব্যানার্জিকে টেলিফোনে পাননি, সেই কথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন। এবং মমতাকে নিয়েই আসলে ত্রিপক্ষীয় এক ধরনের সমঝোতায় পৌঁছাতে চান বাংলাদেশের সরকার প্রধান। কারণ তিনি বলেছেন যে দিল্লিতে যে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনাটি হয় দুই শীর্ষ নেতাদের মধ্যে, প্রধানমন্ত্রীর মধ্যে, সেখানে যেহেতু রাজ্যের একটি অংশগ্রহণ রয়েছে, সেই ক্ষেত্রে রাজ্য যারা চালাচ্ছে তাদেরকেও তিনি চেয়েছেন। তিস্তা সহ গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। নিশ্চয়ই এমদাদ, আমরা জানি যে আসলে গঙ্গার পানি চুক্তি নবায়নের প্রসঙ্গটিও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের যে সফর, সেই সফরে এসেছে এবং বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে রাজ্যকে এড়িয়ে যাওয়ার বিষয়ে একদিন আগেই অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি এর সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পশ্চিমবঙ্গ প্রশাসনকে যথাসময়ে সব তথ্য জানানো হয়েছিল, এমনকি তাতে সাড়াও দিয়েছিল মমতা প্রশাসন। এবং সংবাদ সম্মেলনে আরো একটি বিষয় তিনি প্রধানমন্ত্রী বলেছেন যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিতর্কে আসার। আমেরিকাতে যেরকম বিতর্ক হয় সেই রকম একটা বিতর্কে আসার জন্য ডক্টর ইউনূসকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এটা আসলে এমদাদ, আসলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কিন্তু স্বাভাবিকভাবেই ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন হলেও জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলোই কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রসঙ্গে চলে আসে। সেই জায়গাটি থেকে কিন্তু আজকে তিস্তা, ভারত, চীন, এই যে কূটনৈতিক বা রাজনৈতিক বোঝাপড়া, সেই বিষয়গুলোর পাশাপাশি কিন্তু নোবেলজয়ী ডক্টর ইউনূসের যে আসলে আদালতমুখী হবার প্রক্রিয়া বা আদালতমুখিতার যে প্রসঙ্গটি, সেটিও কিন্তু প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসা হয় এবং স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের প্রসঙ্গও সেখানে এসেছিল। এবং বলা হয়ে থাকে যে ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা সরকারের সঙ্গে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ডক্টর ইউনূসের আসলে কোনো বোঝাপড়ার সমস্যা হয়েছে কিনা বা সরকার
সরকার তাকে উত্ত্যক্ত করছে কিনা, এমন প্রশ্নও কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে গিয়েছিল। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্ব কিংবা নোবেল নিয়ে কোনো ধরনের ঈর্ষা সরকার প্রধান শেখ হাসিনার নেই। তিনি বলেছেন তিনি জাতির পিতার মেয়ে, সেই হিসেবে তার আসলে এই জেলাসি বা ঈর্ষাপরায়ণতা তিনি এগুলোর ঊর্ধ্বে উঠে গেছেন। এর পাশাপাশি সরকারের দোষ কোথায় সেই জায়গাটিও কিন্তু ডক্টর ইউনূসের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন যে যেহেতু এটি লেবার কোর্টের মামলা এবং যেহেতু এই মামলাটি শ্রমিকরা করেছে, সরকার করেনি, সেক্ষেত্রে সরকারের দোষটি কোথায় সেটি ডক্টর ইউনূসকে জবাব দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি যদি সরকারের সত্যিই এখানে কোনো সংশ্লেষ থেকে থাকে বা ডক্টর ইউনূস যদি নিজেকে নির্দোষ দাবি করে থাকেন, তাহলে সেগুলোর যুক্তিতর্ক তুলে ধরার জন্য তিনি উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে তিনি উন্মুক্ত বিতর্কে আসলে নিশ্চয়ই ডক্টর ইউনূসের সঙ্গে সেগুলো নিয়ে তিনি বাহাস করতেও প্রস্তুত রয়েছেন। এর পাশাপাশি গ্রামীণ ব্যাংক মানুষকে সচ্ছল করেনি, বরঞ্চ মানুষকে আসলে দরিদ্র করেছে এবং গ্রামীণ ব্যাংকের যে দারিদ্র বিমোচন মডেল সেটিকে আসলে খুব একটা সফল মডেল হিসেবে ধরে নেওয়া যায় না, সরকার প্রধান হিসেবে তিনি সেটি বলেছেন। এবং রাজনৈতিক নোবেলের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রীর নেই। তিনি বলেছেন যে নোবেল যদিও আসলে একটি নির্দিষ্ট কর্মকাণ্ডের উপরে, নির্দিষ্ট বিষয়ের উপরে বিশেষজ্ঞদেরকে দেওয়া হয়ে থাকে, তারপরেও এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব রয়েছে বিদেশিদের এবং মোড়ল রাষ্ট্রদের, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। সেই কারণে তিনি এই নোবেলের রাজনীতির মধ্যে তিনি নেই। এর পাশাপাশি ডক্টর ইউনূস সবচেয়ে বেশি পেয়েছেন আমার কাছেই সেই কথা বলেছেন, অর্থাৎ ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক টেলিনর থেকে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে মানুষের ভাগ্য পরিবর্তন করার যে প্রক্রিয়া ডক্টর ইউনূস করতে চেয়েছিলেন, সেটির আসলে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা এবং আর্থিক সুবিধা, সহায়তা, সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দিয়েছিলেন, তিনি দাবি করেছিলেন। এবং রাজনৈতিক দল গঠনেও কিন্তু ব্যর্থ হয়েছিলেন ডক্টর ইউনূস, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি বিরোধিতা করতে যাননি ডক্টর ইউনূসের, বরঞ্চ ডক্টর ইউনূসই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে নিজেকে এক ধরনের অন্যরকম অবস্থানে নিয়ে যাবার চেষ্টা করেছেন। দেবাশিস, আমরা হয়তো একটা বিতর্ক দেখতেও পারি, যেহেতু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে তিস্তার পানি বন্টন, গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন, এই যে বিষয়গুলো বা ভূ রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, তিস্তা মহাপরিকল্পনায় চীন আমাদেরকে সহায়তা করতে চায়, প্রস্তাব দিয়েছে তারা, এবং ভারতও করতে চায়, এই ব্যাপার নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। নিশ্চয়ই ইমদাদ, আসলে এবং আমাদের সরকারের আসলে কি করবে, তারা আসলে কি চায়, ঝোঁকাঝুঁকির দিকে তারা যাবে কিনা? নিশ্চয়ই আপনারা প্রধানমন্ত্রীর যে প্রতিবেদনটি আমরা চালালাম, প্রধানমন্ত্রীর বক্তব্যের সেই প্রতিবেদনে কিছুটা আপনারা সেই বক্তব্যগুলো শুনেছেন। আমি যদি বিশ্লেষণ করে বলি তাহলে বলা যায় যে আসলে প্রধানমন্ত্রীর যে ভারত সফর, এই ভারত সফরে যতটা না ভারত বাংলাদেশের প্রসঙ্গ ছিল, এর পাশাপাশি কিন্তু বন্ধুরাষ্ট্র চীন তারাও কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছিল আসলে কোন দিকে যাচ্ছে তিস্তার পানি বা কোন দিকে যাচ্ছে কূটনৈতিক সম্পর্কের মাত্রা। সেক্ষেত্রে চীনের পর তিস্তায় সম্ভাব্যতা যাচাই করবে ভারত, যেটি আসলে নরেন্দ্র মোদী নিজে বক্তব্যেই তার বলেছেন যে আসলে একটি টেকনিক্যাল টিম বা কারিগরি দল বাংলাদেশের তিস্তা নদীর পুরো প্রকল্পটি পরিদর্শনের জন্য আসবেন। এর পাশাপাশি দিল্লি বেইজিং সম্পর্কে আসলে ঢাকা কখনো নাক গলাতে যাচ্ছে না। আপনারা জানেন যে দুই পরাশক্তি, দুই প্রভাবশালী দুই রাষ্ট্র, তাদের মধ্যে এক ধরনের কূটনৈতিক বোঝাপড়ার সংকট রয়েছে, কিছুটা অস্বস্তি রয়েছে তাদের কূটনৈতিক সম্পর্কে। সেটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও কিন্তু কৌশলগত প্রেক্ষাপটেও সেটি আসলে প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের স্বার্থকেই তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন, অর্থাৎ বাংলাদেশের যেখানে লাভ, সবার সঙ্গে বন্ধুত্ব, শত্রুতা নয় কারো সঙ্গে। অর্থাৎ বাংলাদেশের যে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি বা কূটনীতি, সেই কূটনীতি অনুযায়ী ভারত বা চীন নির্দিষ্ট কাউকে আসলে বাংলাদেশ প্রাধান্য দিচ্ছে না। বাংলাদেশ প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাহিদা বা জনগণের যে চাহিদা, সেই চাহিদার উপরে নির্ভর করে। সেক্ষেত্রে দিল্লি এবং বেইজিংয়ের সম্পর্ক সাপে নিয়ে এলো হলেও বাংলাদেশের আসলে সেখানে কোনো বলার কিছু নেই, সেটি প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন। এর পাশাপাশি দুশ্চিন্তার কিছু নেই, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় যে কোনো ধরনের অমীমাংসিত বিষয়গুলো সমাধান হবে, প্রধানমন্ত্রী সেটি বলেছেন। এবং মুখ্য বিবেচনায় থাকবে প্রকল্পের প্রাপ্তি, অর্থায়ন এবং ঋণের সুদ। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীন তিস্তা প্রকল্পের ক্ষেত্রে তিস্তা সংরক্ষণ করতে হবে, সেখানে বাঁধের বিষয় আছে। এই ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু ঋণের বিষয় থাকে, অর্থাৎ এই ঋণটি বাংলাদেশের জন্য আসলে সহজ হবে কিনা বা এটি পরিশোধ
প্রক্রিয়াটি কেমন হবে সেটিও কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। এটি যেখানে সুবিধাজনক হবে, এর পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়ন হলে সেই এলাকার মানুষ এবং বাংলাদেশ কিভাবে উপকৃত হবে সেগুলো যাচাই বাছাই বিবেচনা করেই কিন্তু আসলে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে এই প্রকল্পে কোন দেশের সহায়তা নেওয়া হবে। তিস্তা প্রকল্প ভারত করে দিলেই সব সমস্যার সমাধান, এই ইঙ্গিতও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে দিয়েছেন। তিনি বলেছেন যে ভারত এবং চীন দুই দেশই আগ্রহী আসলে তিস্তা প্রকল্পে, তবে বাংলাদেশ যেহেতু বাংলাদেশের স্বার্থ দেখবে, সেক্ষেত্রে তিস্তা প্রকল্প যদি ভারত করে দেয় সেক্ষেত্রে আসলে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আর থাকে না, এবং দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেই কালো জায়গাটি বা কালো অধ্যায়টি বা কাঁটাটুকু সরে যায়, প্রধানমন্ত্রী সেটিই বলেছেন। এমদাদ, প্রধানমন্ত্রীর ভারত সফরে অনেকগুলো চুক্তি হয়েছে এবং নানা জল্পনা কল্পনাও কিন্তু থাকে যে তিস্তা নিয়ে কোনো পরিকল্পনা বা কোনো চুক্তি হলো কিনা, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে কোনো পরিকল্পনা হলো কিনা বা চুক্তি হলো কিনা, এই যে ব্যাপারগুলো আসলে কি কি চুক্তি হয়েছে বা তিস্তা বা গঙ্গা এই চুক্তি, এই বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা আসলে যেটি হচ্ছে এমদাদ, আসলে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যে কেন্দ্রের সম্পর্ক, এই কেন্দ্রে কিন্তু এক ধরনের সমীকরণ রয়েছে এবং সেই সমীকরণের এক ধরনের প্রভাব কিন্তু বাংলাদেশের উপরেও আসে। সেই রসায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিস্তা কিংবা গঙ্গা নিয়ে কোনো চুক্তি কিংবা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়নি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে। তা না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রতিক্রিয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন ভারতের রাজনীতি বিশ্লেষকরা। তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে তারা যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক টানাপোড়েনকে দায়ী করেছেন, তেমনি করছেন গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নেও এর নেতিবাচক প্রভাব পড়বে। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন এবং ভারত সফর থেকে আসার পরে সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা টানাপোড়েন, এবং এর পরে যে ঘোষণাটা আমরা দেখতে পেয়েছি যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী আবার চীন সফরে যাবেন, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? মূলত আসলে আমি প্রধানমন্ত্রীর বক্তব্যই যদি বলি বা সরকার প্রধানের সংবাদ সম্মেলনে সরকার প্রধান যেটি বলতে চেয়েছেন যে চীন বা ভারত নির্দিষ্ট কাউকে বিশেষভাবে কোনো প্রাধান্য দেয়া হচ্ছে না, তিনি প্রাধান্য দিচ্ছেন, তার সরকার প্রাধান্য দিচ্ছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানুষের স্বার্থকে। সেক্ষেত্রে যে দেশ বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে আসবে তারাই এখানে স্বাগত হবেন, এটি আসলে তার সরকারের বার্তা বা তার বার্তা, সেটি কিন্তু আসলে তিনি বলতে চেয়েছেন এবং সেগুলো পরিষ্কার হওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এবং সবার সঙ্গেই আসলে সম্পর্ক ভালো রাখতে চায় আমাদের সরকার প্রধান, সেটাই আর কি বলেছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তিস্তা পানি বন্টন, গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন এবং প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়।